আকাশ থেকে যেই বর্ষণটা হচ্ছে, এই বর্ষণটা অনেক বড় বর্ষণ, যেটা ভারত সহ্য করতে পারবে না। ভারত ভেঙে যাবে, ভারত টুকরা হয়ে যাবে। হাজার নয় লক্ষ লক্ষ আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থান হবে। আমাদের পরবর্তী আরো 10 জেনারেশন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নিবে। 180 ডিগ্রি বদলে ফেলেছে বিশ্বের কোন একটি দেশ, এইভাবে বদলে ফেলেছে এই নজির হয়তো সাম্প্রতিক সময়ে কোনো দেশ দেখাতে পারেনি। তবে এর পিছনে একজনের নাম বলতেই হবে। প্রথম থেকে তিনি যেভাবে পুরো খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেই সময়ে প্রফেসর ইউনূস বিশ্ব জয় করছেন। এটা প্রফেসর ইউনূসের আরেক খেলা। টাকা পয়সা যা লাগবে আমরা দিব। কত বিলিয়ন ডলার লাগবে বলেন? হ্যাঁ, চমৎকার এই ঘটনা, আপনার সঠিক শুনছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সুসংবাদ হচ্ছে, জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কাজ দিবে। যে সিদ্ধান্ত ডক্টর ইউনূসের সরকার নিয়েছে, ধন্যবাদ ওনাকে। যে ছবিগুলো দেখলে তো কলিজা ঠান্ডা। ছোট্ট একটা দেশ, সারা পৃথিবীরে না চায়, কেউ টাচ করার সাহস পায় না। কেন? এটি ভারতের ঘুম কেড়ে নিচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের চাপে ভারত এখন চিড়ে চ্যাপ্টা। একটা গোপন তথ্য ফাঁস করেছে, সেখানে বলা হচ্ছে কি কি বিষয় গোপন তথ্য দিয়ে সতর্ক করলো। ওয়াকারুজ্জামান তার শেষ গুটি ছেলে ছিল তার স্ট্যাম্প দেখতে, যে সে যদি মার্শাল ল দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায়। তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তার পিছনে লোকজন দাঁড়ায় নাই। তার ইনিশিয়েটিভ ফেল করছে, ওয়াকারের ষড়যন্ত্র ফেল করছে। বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যে ট্রাকটা স্বৈরাচার হাসিনা রেখেছিল, এখানে হাত কাটছিল মির্জা আব্বাসের, এবং এটা করেছিল মির্জা আব্বাস তার ব্যাংক বাঁচানোর জন্য। সেটা তিনি জামাতের নিবন্ধন না দিলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে নির্বাচন করবেন? কাদেরকে সহ আপনি রাজনীতি করবেন? বাংলাদেশের রাজনীতিতে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে? তো নির্বাচনটা করতে হলেও তো এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জামাতকে নিবন্ধন দেয়া এবং তাদেরকে সকল রাজনীতি করার অধিকার দেওয়ার বিকল্প কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এদেশ থেকে কোটি কোটি না বিলিয়নস অফ ডলার পাচার হচ্ছে। আর এবার যে সিদ্ধান্ত ডক্টর ইউনূসের সরকার নিয়েছে, এবং আমাদের আশিক চৌধুরী, ধন্যবাদ ওনাকে। যে ছবিগুলো দেখলে তো কলিজা ঠান্ডা। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত। আপনি উত্তর কোরিয়ারে দেখেন, ছোট্ট একটা দেশ, সারা পৃথিবীরে না চায়, কেউ টাচ করার সাহস পায় না। কেন? মেশিনে ভরপুর করে রাখছে। কথা বলছি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের আশিক চৌধুরী, বিডার চেয়ারম্যান, তার তুরস্কের সফর এবং এমকে এর সাথে, তুরস্কের সামরিক কোম্পানি এমকে এর সাথে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, বলা হচ্ছে যার মূল ফোকাস বাংলাদেশের নতুন গোলাবারুদ এবং সামরিক যানবাহন উৎপাদন কারখানায় স্থাপন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগছে, কঠিন ভালো লাগছে, ভালো লাগলে শেয়ার করেন। চুক্তিটি প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ উৎপাদনের উপর ভিত্তি করে, যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতে সহায়তা করে। এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মিশন 2030 এর অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের সামরিক ক্ষমতাকে আধুনিকরণ এবং বিস্তারের আরো পরিকল্পনা রয়েছে। তো এখানে বেশ কয়েকটা কোটেশন আমরা দেখছি যেগুলো আসছে, যে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি, আপনার দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক সুবিধা, ভূ রাজনৈতিক ভূমিকা, জনমতের প্রতিক্রিয়া, অনেক কিছু। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে চুক্তিটি বাস্তবায়নে বিলম্ব হতে পারে বা অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। এছাড়া ভারতের সাথে সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পাত্তা দিলাম না ভারতেরটা, বাট অর্থনৈতিক যেটা, এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু আমি বরাবরই বলছি, আজকের ভিডিওতে বলছি, সরকারের যদি মনে হয় টাকা নাই, প্রবাসীদেরকে ডাক দেন, একটা স্বচ্ছতা রাখেন। কারণ এখন তো ধান্দা শুরু হয়ে গেছে। ওই এক এক উপদেষ্টার পিএসএ যে ঘটনা, ইমান আমাদেরও হারাই গেছি। তারপরেও সেনাবাহিনীর কোনো অ্যাকাউন্ট যদি হয়, ফান্ড আসে, যে আওয়াজ আসে যে বাংলাদেশের প্রবাসীদের কাছে সহযোগিতা চাই, এই জিনিসগুলা করবো, ইনশাল্লাহ টাকার বন্যা বসা যাবে। মনে রাখেন, প্রবাসীরা ওই কলিজা রাখে। আমরা দুই বিদেশে থাকি তো দেশটারে চাই, ভালোবাসি। ওই মিয়ানমার দিক দিয়ে আরাকান আর্মি গুতা দেয়, সীমান্তের মধ্যে বিএসএফ গুতা দেয়। ভাই, এই গুতাগুতি আর ভালো লাগে না। আমরা কারোর সাথে যুদ্ধে যাওয়ার পক্ষে না, তবে আমাদেরকে গুতাইলে আমরাও গুতাটা রিটার্ন করার পক্ষে। তবে গুতামুখী দিয়া মেশিন লাগবে। এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ ডক্টর ইউনূসের সরকার অর্থনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জের মুখে আছে। চুক্তির স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারি তথ্য প্রকাশ এবং জনগণের সাথে আলোচনা বাড়ানো উচিত, অনেকে বলছেন। আর এটা ভারত কিন্তু পজিটিভ নিচ্ছে না। অলরেডি আপনারা দেখছেন যে শিলিগুড়ি করিডোরে যুদ্ধের প্রস্তুতির মতন রাফাল যুদ্ধ বিমান, রাশিয়ার তৈরি এয়ারফোর্স 00 মতন অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম বাংলাদেশকে টেনশন করে নিয়ে এখানে বসানো হচ্ছে। এটা যুদ্ধের প্রেক্ষাপট দেখতেছি, এখন বুঝতেছি কেন এগুলো হচ্ছে। কারণ বাংলাদেশ চীন থেকেও JF-17 এর মতন অত্যাধুনিক প্রযুক্তির বিমান কিনতেছে। এই জায়গাগুলোতে সরকারকে ধন্যবাদ। আরো অনেক দূর সামরিক খাতকে আগায় নিতে হবে।
ওয়াকারুজ্জামান তার শেষ গুটি ছেলে ছিল তার স্ট্যাম্প দেখতে যে সে যদি মার্শাল্য দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায়। তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তার পিছনে লোকজন দাঁড়ায় নাই, তার ইনিশিয়েটিভ ফেল করছে, ওয়াকার তারেক রহমান সাহেব আপনার জন্য একটা দুঃখের কথা, সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা, মির্জা ফাকের জন্য খুব কষ্টের কথা, গোরখুদক আব্বাস আপনার জন্য খুব কষ্টের কথা। ওয়াকারের ষড়যন্ত্র ফেল করছে। এই ভজগড় বাধাইয়া ওয়াকারটা পাশার কাপড় উদলা করে দিছে, অর্থাৎ তার আইডেন্টিটি বাইরেই আসছে। সে বাংলাদেশের বন্ধু না, সে বাংলাদেশের শত্রু। সুজিত জয়ের কথা বলছি, তারেক রহমান সাহেব। তারা বলতো আপনারা অশিক্ষিত, আপনারা বেকুব, আপনারা রাজনীতি জানেন না, কথা বলতো আপনারা একেবারে জাস্ট আপনারা যাচ্ছে তাই টোকায়। তো আপনার কথাবার্তা কাজটা যেটা আমার তাই মনে হয়। আপনারা এখন ওয়াকারকে সাপোর্ট করছেন ঠিক যেভাবে সাইদ ইস্কান্দার মঈনুদ্দিনকে সাপোর্ট করছে, ঠিক ওইভাবে আপনি এখন ওয়াকারকে সাপোর্ট করতেছেন। মানুষ ভুল থেকে শিখে তারেক রহমান সাহেব, আপনি কি শিখতেছেন? আপনার সিদ্ধান্তে কোনো জায়গায় তো আমি দেখি না কিছু। এই ওয়াকার 5ই আগস্টের বিপ্লবের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে ক্ষমতা নিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য নাটক তৈরি করলেন। কি নাটক তৈরি করলেন? প্রথমে আনসার ভিডিপি বিদ্রোহ করলেন। আনসার ভিডিপি বিদ্রোহ কে করাইছে? তারেক রহমান সাহেব, ওয়াকারুজ্জামান। আনসার ভিডিপি বিদ্রোহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অস্থিতিশীল করার জন্য কে করিয়েছিল? ওয়াকার। আনসার বিদ্রোহ গেল, ওটাকে যেভাবে পারছে দমন করা হয়েছে। ঠিক আছে, কেমনে করছে আপনি শুনতে চান? আপনার আব্বারে যেভাবে মারাইছে, মারানোর পরে এরশাদ সাহেব আবার কালা মাহমুদ দিয়া মঞ্জুরের যেভাবে মারাইছে আপনারা জানেন তো। ওয়াকার কি করছে? আনসার ভিডিপির দিয়া ইউনূস সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ করাইছে। এবার ওয়াকার নিজেই আনসার ভিডিপির মহাপরিচালকরে বাস দিছে, এরে আজতে পারাইছে, ওরে ধমক দিছে। কারণ কি জানেন কেমনে দিছে? তারেক রহমান সাহেব, ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরা নিয়ন্ত্রণে তখন। এরপরে ওয়াকার কি করছে? হিন্দু বিদ্রোহ শুরু করাইছে। এই ওয়াকার করাইছে। কারে দিয়ে করাইছে? ইসকনিদের নিয়ে করাইছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিয়ে করাইছে। এর ভিতরে ছাত্রলীগ ঢুকছে, যুবলীগ ঢুকছে। এখন আমরা প্রমাণ পাই এর মধ্যে ছাত্র দল ঢুকছে, যুব দল ঢুকছে। কারণ ভারতের তত্ত্ব, ভারতের ন্যারেটিভ, ভারতের পলিসি আপনারা ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছেন। এটা হয়েছে সালাউদ্দিনের মাধ্যমে, এটা হয়েছে মির্জা ফাকের মাধ্যমে, এটা হয়েছে গোরখোদক আব্বাসের মাধ্যমে, আব্দুল আওয়াল মিন্টুর মাধ্যমে, আমির খসরু মাহমুদের চৌধুরীর মাধ্যমে। এই বিদ্রোহের পরে ওয়াকার আবার শুরু করাইছে গার্মেন্টস আন্দোলন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন অবস্থাতে স্বস্তিতে দেশ গড়তে দেওয়া যাবে না। আবার এই আন্দোলন করাইছে। কে করাইছে? ওয়াকার। অর্থাৎ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যদি ধ্বংস করে, বাংলাদেশের লার্জেস্ট ফরেন ইনকাম সোর্স বাংলাদেশের জন্য বন্ধ হবে এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন ভারতে চলে যাবে। অর্থাৎ গার্মেন্টসকে যদি বাংলাদেশে অকেজ করা যায় এবং এই অর্ডার গুলো যদি ইন্ডিয়ার মাধ্যমে যায়, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় হবে। এবং এর পিছনে ষড়যন্ত্র ছিল কার? ওয়াকারের, ভারতের। ওয়াকারের কোনো আইডিয়া নাই, এটা ভারতের আইডিয়া। ওয়াকার শুধু ইমপ্লিমেন্ট করছে। এবং এই আন্দোলনের কারণে ঢুকছে আপনার শ্রমিক দলের লোকজনরা, শ্রমিক লীগের লোকজনরা ওখানে ঢুকছে, ওয়াকারের পিছনে ছিল। এবং ওইটা শেষ হইতে না হইতে ওয়াকারুজ্জামান কি করছে? আর্মি হেডকোয়ার্টারে বসে উনি ভাষণ মারাইছে। কি জন্য ভাষণ মারাইছে? করিডোর ইস্যুতে। আসল ইস্যু তারেক রহমান সাহেব, আপনি কি এটা বুঝেন? ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়টাকে সে কব্জা করতে চাইতেছে বাংলাদেশের সংবিধানকে অসংবিধানগুলি দেখায়া। বাংলাদেশের কোন সিকিউরিটি ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয় নাই আনটিল ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আপনি কি এগুলো জানেন না তারেক রহমান সাহেব? আপনি কি এসব সাবজেক্টে আপনারা একবারও এটা নিয়ে আলাপ আলোচনা করেন নাই? দেখেন নাই যে পরিস্থিতি কি? তারেক রহমান সাহেব, এটা নিয়ে আপনি স্টাডি করেছেন? করেন নাই। আপনার মতো আপনারা নির্বাচন করছেন না তারেক রহমান সাহেব? বিএনপি নির্বাচনে আসবে আপনারা বলছেন না? আপনি জানেন যে আপনার লটকায়া পিটাই ছিল না মঈন? আপনাদের ওখানে প্রধানমন্ত্রিত্ব দিলেও কি করবে আপনারা কি জানেন? প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার হাতে দিবে না, সিকিউরিটি ব্রিফিং আপনার হাতে দিবে না। ভারতের স্বার্থে সে ওটাকে ধরে রাখবে। ওই যে এখন বলতেছে না মির্জা ফাক, গোরখোদক আব্বাস, সালাউদ্দিন, এরা বলতেছে না বিদেশি নাগরিক।
তারেক রহমান সাহেব, আমি নিজে চেক করে দেখেছি, আমি একটা ল ফার্ম রান করি, আমি নিজে চেক করে দেখেছি খলিলুর রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া আর কোন জায়গায় নাগরিকত্ব নাই। বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ স্থানীয় শত শত মানুষকে নিয়ে আমাদের ফেনী, যে বাংলাদেশ এবং ভারতের নো ম্যানস ল্যান্ড অঞ্চল, সেখানে খাল কাটার চেষ্টা করে। তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এসে বা প্রযুক্তি সরঞ্জাম নিয়ে এসে তারা এখানে খাল কাটার চেষ্টা করে। তারা আমাদের একটি বাঁধ কেটে বা একটি পাহাড়ি অঞ্চলের পথে মাটি কেটে তারা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রত্যেকটি চেষ্টা আটকে দেয় স্থানীয় জনগণকে সাথে নিয়ে বিজেপি, অর্থাৎ আমাদের সীমান্ত রক্ষীরা। এবং এই খবরটি ইতিমধ্যে অনেক জায়গায় প্রচার হয়েছে। ভারত বাংলাদেশকে নিয়ে কেন এই রকম নোংরা খেলা খেলছে, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে নো ম্যানস ল্যান্ড যেটা ফেনীতে, সেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো পক্ষই ব্যবহার করতে পারে না, কিন্তু সেখানে ভারত কি করে ভারী যন্ত্রপাতি এনে সেখানে খাল কাটার চেষ্টা করে। ভারত কি খাল কেটে কুমির আনার চেষ্টা করছে? অন্যদিকে যখন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রবল তোরে ঝড় হচ্ছে, তখন সেখানে পাহাড়ি সরু পথ কেটে দিয়ে তারা বাংলাদেশকে ভাসাবার জন্য ব্যবস্থা নেয়। সেটিও আটকে দেয় আমাদের জওয়ানরা স্থানীয় জনগণকে নিয়ে। এক কথা বলতে পারি, ভারত তবে কি পাগল হয়ে গেছে? কেন পাগল হবে না? যখন আমাদের তাবেদার শেখ হাসিনা বিদায় নিয়ে ভারতের কোলে গিয়ে উঠেছে, তখন বাংলাদেশ ভারতকে এখন টাফ টাইম দিচ্ছে। প্রফেসর ইউনূসকে নিয়ে ভারতের এখন যথেষ্ট মাথা ব্যথা। ইউনূস প্রতিদিনই এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে যাচ্ছে, আর ভারত এই বাংলাদেশের পক্ষে যাওয়া সিদ্ধান্তগুলো তাদের প্রধান টেনশনের কারণ হিসেবে বিবেচনা করছে। প্রফেসর ইউনূসের সাথে চীনের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে জানা গেছে পাকিস্তান আর ভারত যুদ্ধে যে গেম চেঞ্জিং যুদ্ধ বিমান ছিল J-10C এবং J-17 থান্ডার, তো J-17 থান্ডার 30 থেকে 32টি বাংলাদেশ কিনতে পারে চীন থেকে। এই বিষয়টি নাকি প্রফেসর ইউনূস চূড়ান্ত করে এসেছেন। আমি বলছি না, ভারতীয় গণমাধ্যম বলছে, প্লাস পাকিস্তানের গণমাধ্যমও এই তথ্য স্বীকার করেছে। তার মানে যে যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতকে পরাজিত করেছে, রাফায়েলকে ভূপাতিত করেছে, S-400কে উড়িয়ে দিয়েছে, MiG-29কে উড়িয়ে দিয়েছে, Su-30কে উড়িয়ে দিয়েছে, সেই যুদ্ধ বিমান পেতে যাচ্ছে এখন বাংলাদেশ, চীনের তৈরি। তো এটি ভারতের ঘুম হারামের প্রধান কারণ। পাশাপাশি চিকেন নেক, এটি প্রায় 20-22 কিলোমিটারের যে ভারতীয় অঞ্চল, যেটা ভুটান, নেপাল, চীনের করিডোর বলা যায়, সে অঞ্চলে বাংলাদেশ চীনকে নিয়ে কি পরিকল্পনা করছে, এটা ঠেকাতে ভারত নাকি রাফায়েল এবং S-400 মোতায়েন করেছে। এই খবরটিও দিচ্ছে ভারত এবং পাকিস্তানের গণমাধ্যম। যদিও কৌশলগত বা রহস্যজনক কারণে বাংলাদেশের গণমাধ্যম এই কথাগুলো জোরে সোরে বলছে না। বুঝতে পারছি না বাংলাদেশের মিডিয়া কোন কন্ট্রোলে চলছে। শিলিগুড়ি সীমান্তে, যেটার কথা বললাম যে 22 কিলোমিটারের মতো একটা অঞ্চল, ভারতের একটা গুরুত্বপূর্ণ পজিশন, এখানে তারা রাফায়েল এবং S-400 মোতায়েন করছে। আর বাংলাদেশ চীন থেকে কিনতে যাচ্ছে 17 থান্ডার, রয়েছে তুরস্কের ড্রোন, আরও আসছে তুরস্কের নতুন নতুন অস্ত্র বাংলাদেশে। তো এই পরিস্থিতিতে ভারত একটা বড় রকম টেনশনে আছে বাংলাদেশ ইস্যুতে। সেজন্যই ভারত বারবার বাংলাদেশের দ্রুত নির্বাচন চাইছে এবং রাজনৈতিক দলগুলোকে চাপ দিচ্ছে যে তোমরা দ্রুত নির্বাচন চাও এবং তোমরা ক্ষমতায় আসো, পরবর্তী তোমাদেরকে লাথি দিয়ে আমরা সরিয়ে আমরা আমাদের তাবেদার হাসিনাকে আবার বসাতে পারি। এটা হলো ভারতের গোপন পরিকল্পনা। জামাতের নিবন্ধন না দিলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে নির্বাচন করবেন? কাদেরকে সহ আপনি রাজনীতি করবেন? বাংলাদেশের রাজনীতিতে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে? তো নির্বাচনটা করতে হলেও তো এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জামাতকে নিবন্ধন দেয়া এবং তাদেরকে সকল রাজনীতি করার অধিকার দেওয়ার বিকল্প কিচ্ছু নাই। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে গিয়েছে, এই দলটা কেউ টেনে আনার আর চেষ্টা করবেন না। বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল এবং রাজনৈতিক ভারসাম্যতা, গণতন্ত্র ফিরিয়ে আনতেই জামাতের নিবন্ধন দেওয়া অত্যন্ত ফরজ হয়ে দাঁড়িয়েছে, ফরজ এবং ফরজ। জামাতের নিবন্ধন ফিরে পেতে আগামীকালকের আপিল বিভাগের রায় রয়েছে, যেই রায়ের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে বাংলাদেশে জামাতে ইসলাম তাদের মার্কা ফিরে পাওয়া, নিবন্ধন ফিরে পাওয়া তথা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। আপনারা জানেন, অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে এই কথাটা এই জন্য যে ফেসিবাদের আমলে নির্ণয়কৃত কোনো কিছুই বাংলাদেশে এতদিন থাকার কথা না। এই দেশে আওয়ামী লীগ যা করে গিয়েছে, যাকে আপনার বলেছে খুনি, বুঝতে হবে সে হচ্ছে সবচেয়ে ভালো। যাকে আপনার করেছে ফাঁসি, মনে করবেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। যাকে আপনার বাড়িঘর থেকে তাড়িয়েছে, ইজ্জত সম্মান নষ্ট করেছে, মার করেছে, ধর করেছে, অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, প্রত্যেককেই আপনার ধরে নিতে হবে ভালো ছিল তাই করেছে।
তো সেই মানুষগুলোকে 5ই আগস্টের পরে আজও প্রায় 10 মাস পর্যন্ত একটা পার্টির মার্কার জন্য অপেক্ষা করতে হবে, এটা আমার কোনো বোধগম্য নয়। আমি জানি না কোন আইনের দৃষ্টিতে কোন ব্যক্তিরা কোন কারণে এখন পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রেখেছে। আমি যেহেতু রায় ঘোষণা হবে, আমি কখনোই এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো অবস্থায় আমি আশাহত হতে চাই না কিংবা বুঝাতে চাই না যে জামায়াত ইসলামের রায়টা কেমন হবে, কিন্তু আমি বিশ্বাস করি এই রায় বাংলাদেশের গণমানুষের চাওয়া যে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে জামাত তাদের মার্কা নিয়ে, তাদের অস্তিত্ব নিয়ে, তাদের রাজনীতি নিয়ে, তাদের নিবন্ধন ফিরে পেয়ে রাজনীতি করবে, এটা তাদের নৈতিক অধিকার। এই দলটাকে মানুষ ভালোবাসে কি বাসে না, এই দলটা গণতন্ত্রের চর্চা করে কি করে না, সেটা আপনারা এই দলের সভা সমাবেশ, অফিস আদালত, অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেখতে পারেন। এমনকি এই দলটা বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল দাওয়াতে যায়, প্রেসিডেন্ট ভবনে যায়, অফিসিয়াল সকল অ্যাক্টিভিটিসে জয়েন করে, রাষ্ট্রের সকল কাঠামোতে তারা যায়। এমনকি স্বৈরাচারী হাসিনা যে পতন হয়েছে, সেও সকাল সন্ধ্যা গালি দিলে জামাতের নাম 2-3 বার না উচ্চারণ করলে তার ঘুম আসে না। তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, এবং যেই দলটা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পেলে রাজনীতিতে যে কত ভয়াবহতা শুরু হবে সেটা ভাষায় বোঝানো যাবে না। এত বড় একটি গুরুত্বপূর্ণ দল এখন পর্যন্ত নিবন্ধন ফিরে পায়নি, মার্কা ফিরে পায়নি। আমি বিশ্বাস করি কালকে তারা নিবন্ধন, মার্কা এবং শুধু মার্কাই নয়, তাদের উপরে এতদিন যে মিথ্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারও একটা ঘোষণা এই রায়ের মধ্যে থাকবে বলে আমার বিশ্বাস। আপনারা জানেন বাংলাদেশে এখন মোটামুটি কেউ একটা আমের দোকান, চায়ের দোকান খুলেও সেখানে দল গঠন করে মার্কা পেয়ে যাচ্ছে, মিছিল করছে, মিটিং করছে। অদ্ভুত লাগে, মানে অদ্ভুতটা এই জন্য লাগে যে যেসব রাজনৈতিক দলগুলোর ব্যবসা হচ্ছে দোকান খুলে ব্যবসা, এবং রাজনৈতিক দলের অস্তিত্বই ধরেন নাই, তাদেরও অনেকে দেখবেন নিবন্ধন আছে, মার্কা আছে, তারা সব কিছুতে পায়। আর গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, তারা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তটা নিতে তাদেরকে ওয়েট করতে হচ্ছে। আমার বিশ্বাস বাংলাদেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুণদগ্ধ একজন মানুষ, অত্যন্ত গুণধার একজন মানুষ, যিনি তার কর্মের মাধ্যমে বেঁচে আছেন। তার কাছে আইন, তার কাছে রাষ্ট্রের মানুষের সম্মান, তার কাছে সততা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা শুনে এসেছি, এই শোনা জিনিসটা কর্মের মাধ্যমে প্রমাণ হবে, কারণ কালকেই সম্ভবত এই প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, সেই বেঞ্চই আপনার এই রায়টি ঘোষণা হবে এবং তিনি তার সেই সম্মান রক্ষা করবেন বলে আমার বিশ্বাস। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।